সকালের চারপাশে উজ্জ্বল রোদ, জানালার ফাঁক দিয়ে সোনালি আলো এসে পড়ছে হাসপাতালের কেবিনের সাদা দেওয়ালে। সাজের সাদা চাদরে মোড়া বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। তার পাশেই মীরাব চুপচাপ বসে আছে। গত কয়েক ঘন্টার মধ্যে অনেকেই এসে গেছে, সবাই এসে সাজকে দেখে গেছে। হেলেনা আর স্বামীর টর্নেতে গিয়েছে, সাজের খবর পেয়ে আজকেই এসেছিল। কিন্তু যার অপেক্ষায় সাজ প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে সেই আসেনি। চোখটা বন্ধ করেও সাজের বুকের ভেতর অস্থিরতা বাড়ছে। আরশান এখনো এলো না কেন? সে কি জানে না আমি জেগে আছি? তার মন কি একবারও আমাকে দেখতে চাইছে না? কেবিনের নিস্তব্ধতার ভেতরটা দরজাটা আস্তে করে খুলে গেল। সাজ চোখ বন্ধ করে রেখেছিল, তাই প্রথমে টের পেল না। নীরবের সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে তাকালো। দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকলো মেহুল, চোখে মুখে অস্থিরতা। মেহুল সোজা এগিয়ে এলো, সাজের কাছে গিয়ে আর কিছু না ভেবে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুই ঠিক আছিস? জানিস কত চিন্তায় ছিলাম আমি, এক মুহূর্তের জন্যেও শান্তি পাইনি। আমি ভালো আছি মেহুল, শুধু একটু দুর্বল লাগছে। মেহুল ওর মুখের দিকে তাকিয়ে আবারও হাত রাখলো কপালে। যদি তোর কিছু হয়ে যেত, ভাবতেই পারছি না। সাজ হেসে বলল, তুই এসে গেছিস, এখন একদম ঠিক আছি আমি। মীরাব ওদের দেখে হাসলো। গতকাল রাতের ঘটনা সাজ জানে না। মীরাব পাশে রাখা নিজের ফোনটা হাতে তুলে নিল। ফোনটা আনলক করতেই নোটিফিকেশনের ভিড় চোখে পড়ল। একটার পর একটা নোটিফিকেশনে, আর সাথে একটা আরশানের মেসেজ। প্রতিটা মেসেজে আরশানের ব্যাকুলতা। সাজ এক পলক দেখার পর মীরাব ফোনটা হাতে নিয়ে একটু নড়েচড়ে বসলো। সাজ তখন মেহুলের সাথে কথা বলছে। সেই সুযোগে মীরাব ধীরে ধীরে কয়েকটা ছবি তুলে নিল সাজের। মীরাব ছবিগুলো সিলেক্ট করে পাঠিয়ে দিল আরশানকে। এর মাঝে পুরো 3টে দিন কেটে গেল, অথচ আরশান আসেনি। সাজের বুকের ভেতরটা হাহাকার। 3 দিন ধরে অপেক্ষা করেও আরশানের দেখা নেই। হাসপাতাল থেকে রিলিজের দিনটা সাজের কাছে কোনো আনন্দ নিয়ে আসেনি। সবাই খুশি হয়েছিল, কিন্তু সাজের বুকের ভেতরটা শূন্যতার কুয়াশায় জমে গেল। কেবিন থেকে ছাড়ার পর মনে মনে ভেবেছিল হয়তো এবার আরশান হাজির হবে, অন্তত একবার খোঁজ নেবে। কিন্তু না, সব ভ্রান্তি। ফোন করেছে বারবার, প্রতিবারই বন্ধ। জায়রান বলেছে আরশান বিজনেসে ট্রিপে গিয়েছে। ঠিক আছে, কিন্তু ফোনটা তো ধরতে পারতো। এতটুকু সময় কি সত্যিই নেই? এতই কি ব্যস্ত হয়ে পড়েছে আরশান যে তার এক মুহূর্তও নেই সাজের জন্য? অভিমানে চোখ ভিজে উঠল সাজের। সকালে কিচেনের গরম দুধের ভাপ উঠছে। চুলার ওপর ছোট কড়াইতে স্যুপের মতো কিছু নরম খাবারের দমে দমে ফেলেছে। সোফি ভোর থেকেই উঠে মেয়ের জন্য যত্ন করে নাস্তা বানাচ্ছেন। হালকা খিচুড়ি, সাথে ডিম সেদ্ধ আর গরম দুধ। কিচেনে জানালার পাশ দিয়ে আরো ঢুকে সাদা পর্দায় চিকচিক করছে। সেই সময় রান্নাঘরের সেলফে রাখা মোবাইলের রিংটোনটা বাজতে শুরু করতেই সোফি হাত মুছে ফোনটা তুলে নিল। দেখে সোফি কিছুটা অবাক হলো। রুনা বেগম খুব একটা ফোন করেন না। কপালে হালকা ভাঁজ ফেলে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠ এলো, সোফি, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কি বলছো তুমি আপা? কি হয়েছে? কেন এমন বলছো? ওপাশে আবারও হাহাকারের কান্না। আমি আমি আর সহ্য করতে পারছি না, আমাকে ক্ষমা করো। আমি খুব বড় অপরাধ করেছি। সোফির বুকটা কেঁপে উঠল, ঠোঁট নড়ল শুকনো কাঁপুনিতে। কোন অপরাধের কথা বলছো তুমি? কিছুই বুঝতে পারছি না আমি। তুমি কাঁদছো কেন? আমার ভয় লাগছে আপা। তুমি ঠিক আছো তো? রুনা বেগমের শ্বাস ভারী হয়ে এলো। কয়েক সেকেন্ড নীরবতা, শুধু কোপানির শব্দ ভেসে আসছে। সব আমার দোষ। আমি চাই তুমি আমাকে মাফ করো। মাফ না করলে আমি শান্তি পাবো না। আমি খুব বড় অন্যায় করেছি তোমার সঙ্গে। আপা, তুমি এভাবে আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। স্পষ্ট করে বলো কি হয়েছে। আমি সাজকে, তোমার মেয়েকে, তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। সোফি এক মুহূর্ত অচেতন, না চোখ খুলে আসে, কিন্তু চারপাশ কেমন যেন অস্পষ্ট হয়ে এলো। কান্না ভেজা কণ্ঠে যখন রুনা বলল, আমাকে মাফ করে দাও, তখন সোফি আর নিজেকে সামলাতে পারল না। ফোনটা
আঁকড়ে ধরে সে কেঁপে উঠল। কি করে করলে এটা আপা? একবারও কি মন তোমাকে বাধা দেয়নি? আমি তোমাকে মাফ করতে পারবো না, পারবো না। সফির গলা ভেঙে কান্না বেরিয়ে এলো। তুমি পারলে আপা? আমার বুকের টুকরোটাকে আমার কাছ থেকে দূরে রাখতে পারলে? আমি প্রতিদিন যে শূন্যতায় পড়েছি, সেই আগুনের জ্বালাটা তুমি বুঝতে পারোনি। তুমি তো আমার আপনজন ছিলে, অথচ আমাকেই ভেঙে দিলে। আমি তোমাকে মাফ করতে পারবো না, কখনোই না। ডুকরে কেঁদে উঠল সফি। এতদিন সে ভেবেছে তার মেয়ে সাজকে কেড়ে নিয়েছে মৌসুমী আপা। বারবার সেই নামটা মনের ভেতর দাগ কেটেছে। প্রতিটি দুঃখের মুহূর্তে মৌসুমী আপাকেই অভিশাপ দিয়েছে সফি। কিন্তু আজ, আজ বুঝতে পারলো এত বছরের ভুল বোঝাবুঝি, এত বছরের যন্ত্রণা আর অভিযোগের পেছনে মৌসুমী নয়, লুকিয়েছিল রুনা আপা। তার সেই আপনজন, যাকে সে বোনের মতো ভরসা করেছিল। সফির বুকের ভেতর তখন হাজারো স্মৃতি ছুটে আসতে লাগলো। সাজকে হারানোর রাত, প্রতিটি রাতের নিস্তব্ধ কান্না, প্রতিটি মুহূর্তের শূন্যতা, সব কিছুর দায় সে চাপিয়েছে মৌসুমীর ঘাড়ে। অথচ আসল সত্য এত বছর ধরে চোখের আড়ালে ছিল। সফির চোখের পানি ঝরতে ঝরতে বুক ভিজিয়ে দিল। রুনা এবার ফোন লাগালো, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার ছেলেকে ছেড়ে দেয় আরশান। রুনা বেগমের সংসারটা কখনোই শান্তি দেখেনি। তার দুটো ছেলে ছিল, কিন্তু স্বামী মালিকের অবহেলার কারণে সংসারে সঠিকভাবে মানুষ হয়ে ওঠেনি। মালিক সারাদিন ঘরে পড়ে থাকতো, কোনো কাজকর্ম করতো না। যখন রাত নামতো তখন সে নেশার ঘোরে ঢলতে টলতে বাড়ি ফিরতো। বাবার দেওয়া বিশাল সম্পত্তি তার হাতে এসেছিল, কিন্তু দায়িত্ব জ্ঞানহীনতার জন্য, জীবন আর নেশার কারণে সেই সম্পদ একে একে শেষ হয়ে যায়। রুনা বেগম কতবার স্বামীকে বোঝানোর চেষ্টা করেছেন, সংসারের দায়িত্ব নিতে বলেছেন, কিন্তু মালিকের কানেই পৌঁছাতো না। অন্যদিকে সাজের বাবা ছিলেন সম্পূর্ণ ভিন্ন চরিত্রের মানুষ। তিনি দায়িত্ববান, পরিশ্রমী, বাপের দেওয়া সম্পত্তি সঠিকভাবে রক্ষা করেননি, বরং নিজের যোগ্যতায় আরো অনেক সম্পত্তি অর্জন করেছিলেন। ব্যবসা বাণিজ্য তিনি সফল ছিলেন। আর তার সবচেয়ে বড় শখ ছিল ভ্রমণ, বিদেশে ঘুরে বেড়ানো। প্রায়ই তিনি সফিকে নিয়ে বিদেশ ভ্রমণে যেতেন। দুইজনের জীবন ছিল ভালোবাসায় ভরপুর। সফির জীবনের নতুন রং যোগ হয়েছিল যখন তিনি প্রথমবার মা হতে যাচ্ছিলেন, কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করে রেখেছিল। সাজের জন্ম হয়েছিল ডাক্তারের দেওয়া নির্ধারিত সময়ের আগে। হাসপাতালে সবাই ব্যস্ত। সফির অপারেশন শেষে অচেতন অবস্থায় শুয়ে আছেন। এই সুযোগটাই কাজে লাগান রুনা বেগম। কুট চালে নামল। রুনা বেগমের মনে ভয়ঙ্কর লোভ হলো। সাজ তখন 18 বছর পূর্ণ হবে। তার তখন নামে লিখে দেওয়া সমস্ত সম্পত্তির সে উত্তরাধিকার সূত্রে পাবে। আর নিজের দুই ছেলেকে সঠিক ভবিষ্যৎ দিতে তিনি সবসময় ভেতরে ভেতরে ছটফটাতেন। সেই ছটফটানি আর সম্পদের লোভ মিলেমিশে তাকে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিতে বাধ্য করলো। সেদিন রাতেই রুনা বেগম লুকিয়ে সাজকে নিজের কাছে নিয়ে গেলেন, নার্সকে কিছু টাকা গুঁজে দিলেন। যখন সফির জ্ঞান ফিরল, তখন তাকে জানানো হলো এই সংবাদে এ সফি জানানো হলো এই সংবাদে সফির দুনিয়া মুহূর্তে ভেঙে পড়ল। তার চোখের জল থামেনি। একদিকে স্বামী নেই, অন্যদিকে নবজাতক সন্তানকে হারালেন। তখন তার পাশে ছিল শুধু তার মা, সাজের নানি। এই ভয়াবহ ট্র্যাজেডি সব মিলে সফি পাগল প্রায় হয়ে উঠেছে। এই ভাঙাচোরা অবস্থায় তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়েন। বুঝতে পারেন এই দেশে থাকলে সফি আরো কষ্ট পাবে। স্মৃতি তাকে প্রতিনিয়ত ভেতর থেকে ছিন্ন ভিন্ন করবে। তাই তিনি সফিকে নিয়ে কানাডায় চলে যান। সাজের জন্মের প্রায় 1 সপ্তাহ পরে বিষয়টা জানতে পারেন মৌসুমী বেগম। সেই সময় রুনা বেগম এগিয়ে এলেন নিজের সাজানো মিথ্যা নিয়ে। সফি ওর সন্তানকে নিজের কাছে রাখতে চায়নি, সে ফেলে রেখে চলে গেছে। নিজের মতো করে জীবন কাটাতে চায়, সে দায়িত্ব নিতে রাজি নয়। সে তো কানাডা চলে গেছে। যদি সত্যিই ওর সন্তানের জন্য কষ্ট পেত, তাহলে এভাবে চলে যেত? এই কথা শুনে মৌসুমী ভীষণ অবাক হয়েছিল। সফি মা হওয়ার জন্য কতটা আগ্রহী ছিলেন,
দিনের পর দিন কেমন আগলে রেখেছিল তার অনাগত সন্তানকে। তবুও তখন কে জানতো এই সব কিছুই মিথ্যা। আজকের ম্লান অন্ধকারের মাঝে আলো ছড়িয়ে পড়েছে পূর্ণ চাঁদ। চারিদিকে রূপালি আভায় ভরে উঠেছে। সাজ অনেকক্ষণ ধরে ব্যালকনিতে দাঁড়িয়ে সেই চাঁদটাকে দেখছিল। বাতাসে হালকা শীতলতা, পাতা ঝিরঝির করে কাঁপছিল, অথচ সাজের বুকের ভেতর কেবলই অস্থিরতা জমে উঠছিল। চাঁদ আকাশ থেকে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু যে মানুষের জন্য তার এত অপেক্ষা, এত আকুলতা, সে একবারও তার খোঁজ নেয়নি, একবারও ফোন করে জিজ্ঞেস করেনি সে কেমন আছে, কি করছে। বুকের ভেতরে জমাট বাঁধা অভিমানটা বারবার চাপা দিতে চাইলেও পারছিল না। ভেবেছিল আজ অন্তত আরশান একটা ফোন করবে, একবার হলেও খোঁজ নেবে। প্রতিটা মুহূর্তে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছে সে। বারবার মনে হচ্ছিল হয়তো এই মাত্র কল আসবে, হয়তো আর কয়েক সেকেন্ডের মধ্যেই আরশানের নামটা ভেসে উঠবে। কিন্তু সময় যত গড়ালো ততই ভেতরের শূন্যতা আর কুরে কুরে যাচ্ছিল। ধীরে ধীরে ব্যালকনির ঠান্ডা বাতাসও আর ভালো লাগলো না। বারান্দা থেকে রুমে এলো। ঘরটা অন্ধকার, কেবল জানালা দিয়ে আসা আলো অন্ধকারের খেলায় ঘরটাও যেন তার মন খারাপের মতো ভারী হয়ে উঠেছে। সাজ ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল। শরীরটা ক্লান্ত হলেও চোখে ঘুম নেই, মনে শুধু অভিমান। সাজ চোখ বন্ধ করলো। অশ্রুগুলো চুপি চুপি গড়িয়ে যাচ্ছিল গালের পাশ দিয়ে। অভিমানের প্রাচীর গড়ে তুলল নিজের ভেতরে।